নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রেশার পয়েন্টস। আমাদের দেশে প্রতি 4 জন মানুষের মধ্যে একজন করে মানুষ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। এটা সাইলেন্ট কিলার। তথ্য অনুসারে 60% মানুষ জানেনই না তারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় আক্রান্ত, বা এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে। সেই সঙ্গে এই উচ্চ রক্তচাপ শুধুমাত্র যে হার্টের ওপরই প্রভাব ফেলে তা নয়, উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে কিন্তু চোখ, সেই সঙ্গে কিডনি এবং মস্তিষ্কতেও প্রভাব পড়তে পারে। আমরা আজকে এই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, শুরুতেই তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বজিৎ মজুমদার, এমডি ডিএম, এফএসসিসি প্রফেসর অ্যান্ড এইচওডি, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, আরজি কর মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ধীমান কাহলি, এমবিবিএস, এমডি মেডিসিন, ডিআইপি কার্ড, ডিএম কার্ডিওলজি, এফএসসিআই, এফইএসসি, সিনিয়র ইন্টারভেনশনাল কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এবং সিএমআরআই। আপনাকেও স্বাগত। সঙ্গে রয়েছেন ডক্টর দীপঙ্কর ঘোষ দস্তিদার, এমবিবিএস, এমডি, ডিএম, এফইএসসি, এফএসসিসি, এইচওডি, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, বর্ধমান মেডিকেল কলেজ। আপনাদের তিনজনকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আলোচনার জন্য স্বাগত। আমি শুরুতেই চলে যাব ডক্টর বিশ্বজিৎ মজুমদারের কাছে। উচ্চ রক্তচাপ কি, স্পষ্ট করে আপনার কাছে জানতে চাইব। রক্তটা যখন প্রবাহ করে ধমনীর ওয়াল, মানে যেটা দেওয়াল ধমনীর হয়, সেটাতে একটা প্রেসার দেয়। ব্লাডটা যায় যখন, সেই প্রেসারের একটা লিমিট আছে যে আপ টু কতদূর নর্মাল। এই প্রেসারটা যদি কনস্ট্যান্টলি, মানে সবসময় একটা হাই লেভেলে থাকে, তাহলে রক্তচাপে যে ধমনী তার দেওয়ালের উপর একটা প্রেসার বা চাপ পড়ে, এইটাকেই মাপা হয়। যখন এই চাপটা নর্মাল যে লিমিট আছে তার থেকে বেশি থাকে, তখন তো আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি। নর্মালি 120-80 মিলিমিটার অফ মার্কারি, 120টা হচ্ছে সিস্টোলিক, 80টা হচ্ছে ডায়াস্টোলিক, এটা নর্মাল বলে ধরা হয়। যখন এটা 140 হয়ে যায় সিস্টোলিকটা বা তার বেশি, ডায়াস্টোলিকটা যখন 90 বা তার বেশি হয়ে যায়, তখন আমরা হাইপারটেনশন বলি। ডক্টর কাহালি, আপনার কাছে আমার প্রশ্ন, এই উচ্চ রক্তচাপকে কেন সাইলেন্ট কিলার বলা হয়? শতকরা 60 থেকে 70% লোক যারা হাইপার টেনশনে ভোগেন, উচ্চ রক্তচাপে ভোগেন, তারা জানেন না যে তাদের রক্তচাপ এত বেশি রয়েছে, এবং সেই জন্যই এটা সাইলেন্ট কিলার বলা হয়। কারণ এটা কিন্তু ভেতরে থেকে পেছনে যেমন ছুরি মারা হয়, ঠিক সেইভাবে ছুরি মেরে যাচ্ছে, এবং এবং অনেকে জানেন না বা জানলেও মানতে চান না। তাই জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 60-70% ক্ষেত্রে পেশেন্টের কোনো সিমটম থাকে না। অনেক সময় থাকে, হয়তো একটু মাথা ঘুরছে, এই নেপ অফ নেক মানে পেছনের দিকটা, ঘাড়ের পেছন দিকে ব্যথা হয়, অনেক সময় বুক ধড়ফড় করে, অনেক সময় শ্বাসকষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। বা অনেক সময় পেশেন্ট এক্সট্রিমলি টায়ার্ড মনে করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট এসিম্পটোম্যাটিক থাকে। আর এই এসিম্পটোম্যাটিক থাকার জন্য আমরা বুঝতে পারি না যে কেউ হাই ব্লাড প্রেশারে ভুগছে, মানে যে পেশেন্ট তিনি বুঝতে পারেন না। আর তার ফলে তার পেছন থেকে ঘাতকের মতো তার প্রচুর ক্ষতি করে যাচ্ছে এই হাই ব্লাড প্রেশার। সেই জন্য একে সাইলেন্ট কিলার বলা হয়, এবং ইন ট্রু সেন্স ইট ইজ এ সাইলেন্ট কিলার। ডক্টর ঘোষ দস্তিদার, আমার আপনার কাছে প্রশ্ন, আমাদের দেশে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা মানুষের মধ্যে কেন এত বেশি দেখা যায়? আমাদের স্ট্রেসফুল লাইফস্টাইল, মানে মানসিক চাপ। এর সঙ্গে আমি যোগ করব যতটা প্রয়োজন ঘুমের অভাব। আর আরেকটা বড় অংশ হচ্ছে আমাদের ডায়েট, লবণযুক্ত ডায়েট, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা, অ্যাডিকুয়েট রেস্ট না নেওয়া, আর এই যে আমাদের মানসিকতা, সবসময় দৌড় দৌড় দৌড়, এই চাপের জন্য আমাদের এই উচ্চ রক্তচাপ আমাদের দেশে এত প্রবল। প্রায় ধরুন 30% মানুষ উচ্চ রক্তচাপে আমাদের দেশে আক্রান্ত। এবার তাদের মধ্যে অধিকাংশ, প্রায় 50%ই আপনি ধরে নিন, যারা জানেই না যে তাদের রক্তচাপটা উচ্চ রক্তচাপ রেঞ্জে রয়েছে। ডক্টর মজুমদার, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা তো আমরা জানি অনেক রকমেরই আছে। এখানে মূল বিষয়টা কি? এই উচ্চ রক্তচাপ কেন হয়? প্রধান বা উল্লেখযোগ্য কারণ কি কি? একটা তো আমাদের লাইফস্টাইল, প্রচন্ড যত স্ট্রেস না হবে আমাদের বডিতে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড থাকবে এবং সেটা ব্লাড প্রেশার বাড়াবে।
আর একটা হচ্ছে ডায়েট হ্যাবিট। অনেক সময় আমাদের খাবারগুলোর মধ্যে সল্ট ইনটেক অনেক বেশি থাকে, আমরা সল্টি খাবার খেতে খুব ভালোবাসি। যত বেশি নুন খাবো তত ব্লাড প্রেশার বাড়ার একটা চান্স থাকবে। তো সল্ট বেশি খাওয়া ভালো না। এক্সট্রা সল্ট তো খেতেই হবে, কিন্তু লিমিট আছে। যেমন হু বলে দিয়েছে পার ডে 5 গ্রাম সল্টের বেশি না খাওয়াই ভালো নর্মাল লোকের। সিডেন্টারি লাইফস্টাইল, আমরা হাঁটিই না প্রায়। আজকালকার যুগে ম্যাক্সিমাম লোক যারা আইটি সেক্টরে কাজ করে বা আমরাও অনেক সময় গাড়িতে চলাফেরা করি, দিনে হাঁটিই না। নর্মালি দিনে 30 মিনিটস পার ডে প্রত্যেক লোকেরই ব্রিস্ক ওয়াকিং করা উচিত। ওবেসিটি হয়ে যাচ্ছে যেহেতু আমরা হাঁটি না, সেই জন্য আমাদের ওজন বেড়ে যায়। ওবেসিটি একটা হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টর। তাছাড়া কিছু যেটা আছে যেটা আমাদের হাতে নেই, জেনেটিক বা ফ্যামিলিয়াল। আমার বাবা মায়েরও ব্লাড প্রেশার ছিল অল্প বয়সে, বা বাবা মার হয়েছিল, আমারও হয়তো হবে। এই ফ্যাক্টরটা আমাদের হাতে নেই, কিন্তু বাকি যে ফ্যাক্টরগুলো বললাম সেগুলো হাতে আছে। তাছাড়া কিছু ডিজিজ যেগুলো আছে, যেমন থাইরয়েডের ডিজিজ বা ডায়াবেটিস, এরকম যদি কারো থাকে তাদের কিন্তু ব্লাড প্রেশার হওয়ার চান্স থাকে, তাদের রেগুলার মনিটর করা উচিত। তাহলে এইগুলোই মেন ইম্পর্টেন্ট কারণ, একটা স্ট্রেস, সল্ট ইনটেক, ও আর একটা ইম্পর্টেন্ট আমি ভুলে গেছি, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনটেক। সল্ট ইনটেক, একটা ফিজিক্যাল স্ট্রেস, সিডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, এক্সেসিভ ইনটেক অফ অ্যালকোহল কিংবা স্মোকিং, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিকটা আমাদের হাতে নেই, বা আমাদের যদি ডায়াবেটিস বা থাইরয়েড অন্য কোনো কারণ থাকে তাহলে আমাদের কনসাস করতে হবে যে আমাদের হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। ডক্টর কাহালি, আমি আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসবো তা হলো উচ্চ রক্তচাপ এটা শুধুমাত্র যে হার্টের ওপর এফেক্ট করে তা তো নয়, কোন কোন অঙ্গের ওপর প্রভাব ফেলে এই উচ্চ রক্তচাপ জানতে চাইবো বিস্তারিতভাবে। হাই ব্লাড প্রেশারের থেকে হার্ট ফেলিওর হতে পারে। অনেক পেশেন্ট আসেন রাত্রিবেলা প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে লেফট হার্ট ফেলিওর, আর কারণ মেইনলি খুব হাই ব্লাড প্রেশার রয়েছে 220 120। যখন হার্ট ফেলিওর হয় তখন ব্লাড প্রেশারটা আরো বেড়ে যায়, কারণ পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয়। তারপর ধরুন অনেক সময় হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হলে হার্টের মাসল ড্যামেজ হয়, এবং তার থেকেও হয়তো অনেক সময় হার্ট ফেলিওর হতে পারে। তাছাড়া একটু ব্যথা হচ্ছে, অ্যানজাইনা হচ্ছে, হয়তো হার্ট অ্যাটাক অব্দি যায়নি, যাবো যাবো করছে। তার সঙ্গে অনেক সময় ডিসেকশন অফ দ্য এওটা হতে পারে। অনেক সময় পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসেন, মাঝ বুকে ব্যথা, এবং হার্ট অ্যাটাক হলে যেরকম ব্যথা ঠিক সেরকমই ব্যথা, কিন্তু কি হয়েছে না এওটার যে ওয়াল আছে সেটা একটু ছিঁড়ে গেছে, তাকে আমরা এওটিক ডিসেকশন বলি। তাতেও ঠিক হার্ট অ্যাটাকের মতো ব্যথা হয়। এটা হয়তো অপারেটিভ মর্টালিটিও খুব হাই হয়, সার্জনরা খুব দেখে শুনে অপারেশন করেন। আচ্ছা, তাছাড়া কিডনির ওপরে আমরা যদি ডায়ালিসিস ওয়ার্ডে যাই, আমরা দেখবো যে যত পেশেন্টের ডায়ালিসিস হচ্ছে তার 50 to 60% হাই ব্লাড প্রেশার ছিল, এবং সেই হাই ব্লাড প্রেশার সুচিকিৎসা পায়নি। অর্থাৎ ব্লাড প্রেশার অনেক হয়তো দেরিতে ধরা পড়েছে, তখন এন্ড অর্গান ড্যামেজ করে গেছে, তখন ক্রিয়াটিনিন অলরেডি বেড়ে গেছে, বা ক্রিয়াটিনিন হয়তো অল্প বেড়েছে, কিডনি দিয়ে অ্যালবুমিন লিক করছে, মানে অ্যালবুমিনিউরিয়া হয়েছে, বা দুটোই হয়তো রয়েছে। তাছাড়া পেরিফেরাল আর্টারি ডিজিজ হতে পারে। পেরিফেরাল আর্টারি ডিজিজে কি হয় না আর্টেরিয়াল পালসেশন কম হয়। আপনি যদি আর্টারি গুলো ধরেন পায়ের ওখানে, দেখবেন যে অন্যদের আর্টারির চাইতে সেটা দপদপ কম করছে, তার ভলিউম কম, তার উইকনেস রয়েছে আর্টারিতে, ভালো পাওয়াই যায় না, অনেক সময় টোটালি পাওয়া যায় না। কি হয় পেশেন্টের হাঁটতে গেলে বলেন যে স্যার কাফ মাসলসে ডাক্তারবাবু আমাদের ব্যথা হচ্ছে, থেমে গেলেই কমে যায়। ঠিক যেমন বুকে অ্যানজাইনা হয়, অ্যানজাইনা অন এক্সারশন, থেমে গেলে কমে যায়, ঠিক সেরকম যে স্যার হাঁটতে গেলে পায়ে ব্যথা হচ্ছে, তারপর যেই থেমে যাচ্ছি অমনি ব্যথাটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা হচ্ছে টিপিক্যাল ডেসক্রিপশন ক্লডিকেশনের। এবং এই পেরিফেরাল আর্টারি ডিজিজ ইন্ডিকেট করে যে সেই পেশেন্টের হয়তো করোনারি আর্টারি ডিজিজ, মানে এইখানকার ধমনীতেও হয়তো ব্লক থাকতে পারে, বা অনেক সময় তাদের মস্তিষ্কের যে ধমনী ক্যারোটিড আর্টারি সেখানেও হয়তো তাদের সেরকম চেঞ্জেস থাকতে পারে। তারপরে একটা কমন অর্গান হচ্ছে চোখ, এটা রেটিনোপ্যাথি করতে পারে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, অনেক সময় পার্শিয়াল ব্লাইন্ডনেস করে, অনেক সময় আরো অনেক কমপ্লিকেশনস করে, হেমারেজ হতে পারে, অনেক সময় থ্রম্বোসিস হয়, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সব নোটেড কমপ্লিকেশনস হাই ব্লাড প্রেশার। তাছাড়া মস্তিষ্কে সেরিব্রাল স্ট্রোকের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এই হাই ব্লাড প্রেশার। এটা সেরিব্রাল হেমারেজ হতে পারে, এবং শুধু যে সেরিব্রাল হেমারেজ হয় তা না, মানে সেরিব্রাল থ্রম্বোসিস অর্থাৎ নন হেমারেজিক সেরিব্রাল স্ট্রোকেরও একটা অন্যতম একদমই, প্রধান এবং কারণ হচ্ছে এই জায়গা এই থেকেই হাই ব্লাড প্রেশার বা একদম উচ্চ রক্তচাপ। অর্থাৎ যখন কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের যেমন বিভিন্ন ছাপ রেখে যায় যে দোষী, যে কালপ্রিট, সেরকম এই হাই ব্লাড প্রেশারও
তার কিন্তু ছাপ রেখে যায়। এফেক্ট করে। সেই জন্য আমরা এই সাইলেন্ট কিলারকে একদমই আমাদের ধরতে হবে। আমরা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণ তরফ করতে থেকে হবে। স্কুলে যাই। অবশ্যই অনেক স্কুলের বাচ্চাদের দেখা যায় যে তাদের খুব কম বয়স, কিন্তু তাদের কারোর ব্লাড প্রেশার হচ্ছে, তাদের হ্যাঁ, বাবা মায়েরও হয়তো ব্লাড প্রেশার হচ্ছে। অবশ্যই আমরা সেই এবং নিয়ে আমরা আলোচনা করব আমরা সেই লাইফস্টাইলে যদি স্কুলের কোনো বদল ছাত্রদের আনা যায়। সচেতন আমি করার চেষ্টা করি, তার একটুখানি টিচারদের সচেতন করার চেষ্টা করি, তার টিচারদের সঙ্গে বৈঠক করি, যাতে সমাজের সর্বস্তরে হ্যাঁ আমরা এটা নিয়ে যেতে পারি। অবশ্যই সচেতনতা বাড়াতে হবে। ডক্টর ঘোষ দস্তিদার, আমি একটু আপনার কাছে আসব যে এই যে উচ্চ রক্তচাপ মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে, যেটাকে আমরা বলতে পারি কি সেরিব্রাল অ্যাটাক, তাই তো? একটু যদি আরো বিস্তারিতভাবে আমাদের বোঝান, স্পষ্ট করে দেন। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের জন্যই এই কারণ বেশি দেখা দেয়। সবচেয়ে সহজভাবে বলা যে রক্তক্ষরণ হয়, শিরা আর চাপটা নিতে পারে না, সে তখন ফেটে যায়, ফেটে রক্তক্ষরণ ঘটে মস্তিষ্কের ভেতরে। যেহেতু আমাদের মস্তিষ্কটা একটা সলিড স্ট্রাকচারের ভেতরে, খুলির ভেতরে, তাই মস্তিষ্কের যদি রক্তক্ষরণ হয় তাহলে ব্রেন টিস্যু সেটা অলরেডি কম্প্রেসড হয়ে যায়, বা ব্রেন টিস্যু, নর্মাল ব্রেন টিস্যুটা চেপে যায়। এটা একদিক যেরকম ঘটতে পারে, আরেকটা দিক ঘটতে পারে যে ইনফাকশন হলো, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেল, সেটাও ঘটে। এই দুটোই ব্রেনে উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। সিমটম বলতে, সুস্থ লোক আগের দিন পুরো ঘুরে বেরিয়েছে, হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে তার বাঁ হাত এবং বাঁ পা সে নাড়তে পারছে না, অথবা দেখছে তার কথা জড়িয়ে যাচ্ছে। তো এই সব সিমটম যদি দেখা দেয়, সে যেন ইমিডিয়েটলি তার নিকটবর্তী ডাক্তার বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে। এটা হচ্ছে প্রথম দিক। এটা ছাড়া দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকার জন্য মস্তিষ্কের রক্তশিরাগুলোও মোটা হতে থাকে, কারণ তাদের ওই ভারটা বহন করতে হয়। ফলে বিভিন্ন রকম উপসর্গ, যেমন ডিমেনশিয়া, ভুলে যাওয়া, ফরগেটফুলনেস, কগনিটিভ ডিসফাংশন, মনের সতেজতা, এগুলো সব কমতে শুরু করে উচ্চ রক্তচাপ থাকার জন্য। তো এই যে বিভিন্ন রকম মস্তিষ্কের ম্যানিফেস্টেশন, এগুলো সবই কিন্তু উচ্চ রক্তচাপের জন্য হয়। এবং দুঃখের বিষয় হলো, এগুলো কিন্তু সব প্রিভেন্টেবল, এগুলোকে কিন্তু আটকানো যায়। যে আপনার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, হ্যাঁ, এইগুলো যদি চেঞ্জ করেন, রোজ একটু করে হাঁটা, অ্যারোবিক এক্সারসাইজ যেগুলো আমরা বলি, এইগুলো করে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে যদি আপনি রাখেন, তাহলে কিন্তু এই মস্তিষ্কে এই সাংঘাতিক ঘটনাগুলো থেকে আপনি আটকাতে পারেন, আপনি এগুলোকে এড়াতে পারেন। একদমই। আমরা এক এক করে সমস্ত অঙ্গগুলোকেই ছুঁয়ে যাব যেখানে এই উচ্চ রক্তচাপ প্রভাব ফেলতে পারে। আমি ডক্টর মজুমদারের কাছে আসব যে কিডনি কতটা এফেক্টেড হতে পারে এই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা যদি কারোর থাকে। যখন পেশেন্টের হাইপারটেনশন থাকে আনকন্ট্রোল অনেকদিন ধরে, এই যে কিডনির যে আর্টারি গুলো বা আর্টেরিয়ল গুলো, এগুলো থিকেন্ড হয়ে হয়ে সরু হতে শুরু করে। আস্তে আস্তে দেখা যায় কিডনি বেসিক্যালি যেটা গ্লোমেরুলাস বলে, সরু সরু যে ক্যাপিলারি গুলো থাকে সেটার মধ্যে দিয়ে ফিল্টার হয়। এই যখন ব্লাড প্রেশারটা হাই থাকে, ওই গ্লোমেরুলাসটা ড্যামেজ হতে থাকে। প্রথম দিকে একটু প্রোটিন লিক করে, ইউরিনে যদি আমরা দেখি প্রোটিন পাচ্ছি, তখন হয়তো কিডনি ফাংশনটা মেনটেন হচ্ছে। যত দিন যাবে সেই কিডনির ওই ফিল্টারিং পাওয়ারটা আরো কমতে থাকবে, কারণ ওই ক্যাপিলারি গুলো, আর্টেরিয়াল গুলো সরু হয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো তখন দেখা যাবে কিডনি আর ফিল্টার করতে পারছে না, দূষিত পদার্থগুলো শরীর থেকে বের করতে পারছে না। তাহলে শরীরের মধ্যে তখন মেন দূষিত পদার্থ যেগুলো, ইউরিয়া, ক্রিয়েটিনিন যেটা আমরা বলি, সেগুলো বাড়তে থাকে। আরো অনেক টক্সিক জিনিসও বাড়তে থাকে, যেগুলো শরীরের ক্ষতি করে। এবং আলটিমেটলি এগুলো এমন একটা লেভেলে যখন যায়, যখন আর কিছুই করা যায় না, তখন পেশেন্টকে ডায়ালিসিস করতে হয়। ডক্টর কাহিলি, উচ্চ রক্তচাপ চোখের উপর কতটা এফেক্ট করে যদি একটু বলেন। এটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি করতে পারে, হাইপারটেনসিভ আর্টেরিওলার চেঞ্জ করে, হাইপারটেনসিভ আর্টেরিওপ্যাথি। যে কথা আমরা এইমাত্র বলছিলাম যে কিডনির আর্টারিতে যেরকম ভেসো কনস্ট্রিকশন করে, মোটা হয়ে যায় আর্টারিগুলো, তার ফলে চোখে যে রক্ত প্রবাহ আছে সেই রক্ত প্রবাহ কমে যায়। এবং তার থেকে অনেক সময় দেখা যায় যে ওখানে হয়তো হেমারেজ হচ্ছে খুব বেশি, যেমন ব্রেনে হেমারেজ হতে পারে, তেমনি দেখা যেতে পারে যে ওখানেও হয়তো হেমারেজ হচ্ছে। কাজেই থ্রম্বোসিস হয় অনেক সময়, এবং হয়তো তার থেকে পার্শিয়াল ব্লাইন্ডনেস হতে পারে। এমনকি একটা চোখ হয়তো পুরোপুরি ব্লাইন্ড হয়ে গেল, উনি দেখতেই পাচ্ছেন না, অন্ধত্ব। তো এই সমস্ত নানান রকম কমপ্লিকেশনস, তারা চোখে কম দেখেন, বিশেষ করে যারা মায়োপিক থাকেন, তাদের এমনিতেই টিস্যু খুব থিন থাকে, ফ্রায়াবল থাকে, তাদের আরো কমপ্লিকেশনস বেশি হতে পারে যদি তাদের অনেক বেশি হাইপারটেনশন থাকে। এই অন্ধত্ব বা চোখের যে কমপ্লিকেশনস, সেই কমপ্লিকেশনস গুলো কিন্তু অনেকাংশে
প্রিভেন্ট করা যেতে পারে যদি প্রথম থেকে আমরা এই ব্লাড প্রেশার ডায়াগনোসিস করি এবং ব্লাড প্রেশারের অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করি। অ্যাডিকুয়েট কথাটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ডক্টর ঘোষ দস্তিদার, আপনার কাছে আসবো। উচ্চ রক্তচাপ যে হয়েছে, আমরা যেটা শুরুতেই বলছিলাম, অনেক মানুষই সেটা বুঝতে পারেন না। এবারে কোন কোন লক্ষণ বা উপসর্গ দেখে তারা বুঝতে পারবেন যে তারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন বা আক্রান্ত? মাথা ধরা, স্পেশালি মাথার পেছন দিকটা, তারপরে অত্যন্ত কাহিল লাগা, বুকে বুকে একটা চাপ অনুভব করা, যেটা অনেকেই অ্যানজাইনার সঙ্গে গোলায়। এমনি সুস্থ, বয়স কম, কিন্তু একটা বুকে চাপ চাপ ধরছে। অনেক সময় দেখা যায় যে উচ্চ রক্তচাপ। তারপরে ব্যালেন্সের প্রবলেম হতে পারে, হঠাৎ করে মাথাটা ঘুরে যায়, এই সব উপসর্গ দেখা দেয়। আরো খারাপ উপসর্গ বলতে নাক দিয়ে রক্ত পড়লো। হ্যাঁ, নাক ফোটে না, কিছু করে না, কিন্তু নাক দিয়ে রক্ত পড়লো। এটা অনেকটা আমি বলবো মানে লাক ভালো যে নাক দিয়ে উচ্চ রক্তচাপের ব্লাড কিছুটা বেরিয়ে গেল। এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় এপিস্ট্যাক্সিস বলি। এই রক্তক্ষরণটা মস্তিষ্কের ভেতরে হলে কিন্তু সাংঘাতিক ঘটনা ঘটতো। তেমনি ধরুন কিডনিতেও ব্লাড আসতে পারে, পেচ্ছাপে ব্লাড আসতে পারে, যেটাকে আমরা হেমাচুরিয়া বলি। এইগুলো হচ্ছে সাংঘাতিক লক্ষণ। একদমই। ডক্টর মজুমদার, আমি আপনার কাছে একইভাবে জানতে চাইবো যে আমি নিজে যদি বোঝার চেষ্টা করি যে আমার আদৌ এই সমস্যা রয়েছে কিনা, উচ্চ চাপ রয়েছে কিনা রক্তে, কি করে বুঝবো? হাইপারটেনশনের কমনেস্ট প্রেজেন্টেশন হচ্ছে অ্যাসিমটোমেটিক, সিমটমই থাকে না। এটা জানার একমাত্র উপায় হচ্ছে ব্লাড প্রেশার মেজার করা। আইদার ডক্টর ক্লিনিকে গিয়ে বা কোনো হসপিটালে গিয়ে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ব্লাড প্রেশার মেজার করতে হবে, তবে এটা ধরা পড়বে যে আমার হাইপারটেনশন আছে। আমার তো মনে হয় আমাদের দেশে যেভাবে হাইপারটেনশন প্রিভ্যালেন্ট আছে, 18 বছরের ঊর্ধ্বে যারা উঠে গেছে সবারই অন্তত একবার ব্লাড প্রেশার চেক করে দেখা উচিত। স্পেশালি সেই সব ফ্যামিলিতে, যেসব ফ্যামিলিতে হাইপারটেনশনের হিস্ট্রি আছে, অল্প বয়সে বাবা মা স্ট্রোক, হার্ট অ্যাটাক এসবগুলোর হিস্ট্রি আছে। কারণ জেনেটিক ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর যেসব বাচ্চারা বা যেসব অ্যাডাল্টদের ওজন বেশি বা ডায়াবেটিস আছে, তাদের তো সবসময় এগুলো ব্লাড প্রেশার চেক করা উচিত। ডক্টর কাহালি, আমরা শুরু থেকে একটা কথা বলছি, লাইফস্টাইলে বদল, জীবনযাপনের মান যদি একটু অন্যরকম করা যায়, তাতে বদল আনা যায়, তাহলে এই ব্লাড প্রেশারকে একটু কন্ট্রোলে আনা সম্ভব, বা যাদের এই সমস্যা রয়েছে তারা একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই তো? সেটা কিভাবে সম্ভব? নুন, চিনি, সাদা যা আছে, ময়দা, সবই ভালো নয় আমাদের শরীরের পক্ষে। সেজন্য সাদা জিনিস বর্জন করাই ভালো। বিশেষ করে নুনটা প্রচন্ডভাবে কমাতে হবে। তার সঙ্গে যে মেন্টাল অ্যাংজাইটি, টেনশন, সেটাকে কমাতে হবে। সেটা যদি কমাতে পারি, দেখা যায় যে অনেক সময় ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেছে। যে এক্সারসাইজ করলে সেটা গ্রেট ডিস্ট্রেসার। অর্থাৎ যদি আপনি এরোবিক এক্সারসাইজ করেন, খুব জোরে হাঁটাটাও, ধরুন আমাদের বয়সে খুব জোরে কেউ হাঁটলেন, সেটাও এরোবিক এক্সারসাইজের মধ্যে পড়ে। এবং যে কথা আগে আমাদের কলিগরা বলছিলেন যে 30 মিনিট যদি আপনি প্রত্যেক দিন হাঁটতে পারেন, আমরা যেহেতু ইন্ডিয়ানরা মোর প্রোন টু করোনারি আর্টারি ডিজিজ, মোর প্রোন টু হাই ব্লাড প্রেশার অ্যান্ড দ্য কমপ্লিকেশনস দেয়ার অফ, আমরা সেজন্য একটু বেশি বলি। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলে যে 30 মিনিট করে সপ্তাহে 5 দিন। আমরা বলি রোজ 30 মিনিট হাঁটুন, পারলে আরো বেশি হাঁটুন। যত হাঁটবেন তত বেশি দিন বাঁচবেন, যত কম খাবেন তত ভালো থাকবেন। সেই জন্য এই আপনার পরিমিত সুষম আহার, খুব বেশি খাওয়া ভালো না। আমরা এই প্রচুর তরিতরকারি খাই, ডাল খাই, বলছি যে সবই ভালো, ডাল খুবই ভালো জিনিস, কিন্তু এই অনেক রকমের তরিতরকারি, তার মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে, এবং ডাল, সবকিছু মিলে কিন্তু আমাদের খাবারে প্রায়, ইন্ডিয়ান খাবারে 10 থেকে 12-14 গ্রাম অব্দি নুন থাকে। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমাদের গরম দেশে ঘাম হয় প্রচুর এবং নুন বেরিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও আমাদের নুনের পরিমাণ কমানো দরকার। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে ওজন যদি নিয়ন্ত্রণে আনা যায়, রেগুলার এক্সারসাইজ যদি করেন, তার ব্লাড প্রেশার অনেক কমে গেছে। ফল খাওয়া, রেগুলার ফল, ভেজিটেবলস, ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম খেলে ব্লাড প্রেশার কমে। নুন না খেলে ব্লাড প্রেশার কমে, নুন কম খেলে। তো এইভাবে তার সঙ্গে শারীরিক এক্সারসাইজ আর ঘুম। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ওদের লিভ ওয়েল সিম্পল লিভিং 7টা পয়েন্ট ছিল। 22 সালের নভেম্বরে, প্যান্ডেমিক সবে শেষ হচ্ছে সেরকম সময়, ওরা 8 নম্বর পয়েন্ট অ্যাড করলেন। এটা আমরা বহুদিন ধরেই জানি, আমাদের পেশেন্টদের বলে থাকি, নতুন কিছু নয়, যে পর্যাপ্ত ঘুমের খুব দরকার। 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারলে খুব ভালো। মিনিমাম দেখুন, আজকাল আমরা খুবই ব্যস্ত থাকি সবাই, 8 ঘন্টা হয়তো সম্ভব হয় না, 6-7 ঘন্টা যদি ঘুমানো যায় সেটা যথেষ্ট। একদমই। ডক্টর ঘোষ দস্তিদার, যদি আমি সম্পূর্ণভাবে সুস্থ অনুভব করি, তাহলে তো মেডিসিন নেওয়ার প্রয়োজন নেই, নাকি তাহলেও নেব? যদি ব্লাড প্রেশার কাউর ধরুন 140 বা 90 বা এই রেঞ্জেই আছে, হয়তো একটা ওষুধ খেলেই চলে যাবে। কারো ধরুন ব্লাড প্রেশার 160/100,
তার কিন্তু একাধিক ওষুধ লাগবে। এখানেই আমরা একটা নতুন কনসেপ্ট এখন সারা বিশ্বে এসছে, পলিপিলের কনসেপ্ট। ধরুন সারাদিনে কারোর 3খানা ওষুধ খেতে হচ্ছে। এবার একটা ব্যক্তির পক্ষে সারাদিনে মনে করে সব কাজের মধ্যে দৈনন্দিন জীবনে দিনের পর দিন 3খানা করে 3টে আলাদা আলাদা সময় ওষুধ খাওয়া সম্ভব নয়। এটা দেখা গেছে। সেই জন্যে এখন নতুন নতুন যেসব ওষুধ আসছে এগুলো সব পলিপিল হিসাবে আসছে, মানে আপনি খাচ্ছেন একটাই ওষুধ কিন্তু ওটার মধ্যে 3টে কম্পোনেন্ট আছে বা 3টে তার কম্পোজিশন আছে, আলাদা আলাদা ওষুধ মেশানো রয়েছে। এই এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। এই পলিপিল আসার পরে মানুষের কমপ্লায়েন্স মানে কি ওষুধ খাওয়ার প্রবণতাও অনেক বেড়েছে এবং মেনটেইন করে। কেন কি হচ্ছে, একবার যখন এই প্রেশারের ওষুধে রয়েছে, হ্যাঁ, তো তাকে সারা জীবনই ওষুধটা খেয়ে যেতে হবে। এটা ম্যালেরিয়া রোগের মতন নয় যে আমরা 3 দিন ওষুধ দিয়ে এটা সেরে গেল। এটাকে কন্ট্রোলে রাখতে হবে। সুগার, ব্লাড প্রেশার এই সব রোগকে কন্ট্রোলে রাখতে হবে। আজীবন মানুষকে ওষুধ খেয়ে যেতে হবে এবং একাধিক ওষুধ বিভিন্ন সময় খাওয়ার থেকে আমি তো সবসময় রেকমেন্ড করব যে আপনি একটা সিঙ্গেল ওষুধ পলিপিল হিসাবে নিয়ে নেবেন, কিন্তু ওষুধটা প্লিজ কন্টিনিউ রাখবেন যেন কোনো ঘটনা না ঘটে। একদমই। আমি ডক্টর মজুমদার এবং ডক্টর দস্তিদারকে বলবো, আমার দুটি প্রশ্ন আছে আপনাদের কাছে। খুব ছোট করে, আমাদের সময় যেহেতু একেবারে শেষের পথে, আমি খুব ছোট করে কনসাইজ ওয়েতে একটু জানতে চাইবো। ডক্টর মজুমদার, আপনার কাছে আমার প্রশ্ন যে উচ্চ রক্তচাপ থেকে কি সম্পূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব একটা মানুষের? যখন ব্লাড প্রেশার ডিটেক্টেড হচ্ছে আমাদের প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন গুলো করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন করে যদি ব্লাড প্রেশারটা আমার কন্ট্রোল না হয় তাহলে একটা কি দুটো ওষুধ খেয়ে যেতে হবে ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ অফ দ্য ব্লাড প্রেশার, এবং রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং থাকতে হবে। যেটা কমন মিস্টেক হয়ে যায় যে ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে আমার ব্লাড প্রেশারটা কন্ট্রোল লেভেলে এলো, এবার আমি ভাবলাম আমি তো খুব ভালো আছি, প্রেশার কন্ট্রোল হয়ে গেছে, ওষুধটা বন্ধ করে দিলাম। এটা কিন্তু আরো খারাপ, এতে রিবাউন্ড হাইপারটেনশন হবে। আমার ব্লাড প্রেশারটা 120-80-তে ছিল, ওষুধ খেয়ে এই বন্ধ করে দিলাম, সাডেন 190/100 হয়ে গেল, সাথে সাথে একটা স্ট্রোক বা ব্রেনে হেমারেজ হয়ে যেতে পারে। তো সেই জন্য ব্লাড প্রেশার কখনোই সাডেন বন্ধ করার কোনো জাস্টিফিকেশন নেই। যদি দেখা যায় যে ওভার টাইম ব্লাড প্রেশার দুটো ওষুধ খেয়ে আমার কন্ট্রোল হয়ে গেছে, আমি ওষুধের নাম্বার কমাতে পারি। রেগুলার ফলো আপে থাকতে হবে। আর এইখান থেকেই ডক্টর ঘোষ দস্তিদার, আপনার কাছে আমার প্রশ্ন, যদি কোনো ব্যক্তির উচ্চ রক্তচাপ ধরা পড়ে বা তিনি আক্রান্ত হন, তাহলে তার কি করণীয়? ফার্স্ট যেটা আমরা এতক্ষণ বলে এসেছি, লাইফস্টাইল মডিফিকেশন, টেনশন না করা, স্ট্রেসটাকে কমানো, যোগা, স্ট্রেস, ডেইলি হাঁটা খুব ইম্পর্টেন্ট। লবণযুক্ত খাবারটাকে যতটা পারা যায় কমাতে হবে, অ্যাভয়েড করতে হবে। আর ওয়েটটাকে কমাতে হবে বাই ভার্চু অফ এক্সারসাইজ আর ডায়েট কন্ট্রোল। এটা হচ্ছে একটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এরপরে আসছে ওষুধপত্রের ব্যাপারটায় আসি। ওষুধপত্র ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছেন সেগুলোকে রেগুলার খেতে হবে এবং অতি অবশ্যই ইম্পর্টেন্ট সে ব্যক্তি যেন ধূমপান না করে এবং অধিক মদ্যপান যেন না করে, এবং এর সঙ্গে অন্য অঙ্গ প্রত্যঙ্গ চেক করা। এগুলো যেমন চোখটা দেখানো, কিডনির অসুখ হচ্ছে কিনা, একটা ন্যূনতম একটা ইসিজি করে হার্টটাকে দেখে নেওয়া, এইগুলো সব সময় সব একসঙ্গেই রাখতে হবে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান প্রেশার পয়েন্টস এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের চোখ থাকুক জি 24 ঘন্টায়।